লোকগুলো ঘুমোতে পারছে না, লোকগুলো খেতে পারছে না, একটা রেজাল্ট এরাই ভোট দিয়ে তো নির্বাচিত করলো এই সরকার। সিঙ্গুর নন্দীগ্রামের প্রসঙ্গটা কি এখনো শুনতে হয়? আমরা উন্নয়ন মানে বুঝেছিলাম মানুষের জীবন মানের উন্নয়ন। আমার মনে হয়েছিল সিঙ্গুরের কারখানাটা আমাদের দিকে করতে পারতো, এত জায়গা রয়েছে, কি দরকার ওই ঝামেলা, এটা আমার মনে হয়েছিল। লড়াইটা তো কঠিন হলো। গোটা বীজপুরে কোনো ভোট হয়নি, খুব ছোটখাটো দু একটা জায়গায় 5টা-7টা রামচন্দ্র ডোম যত ভোটে জিতেছিলেন সেটা তো 5-7টা ফলস ভোট দেওয়া বা 10টা-20টা ফলস ভোট দেওয়া, একটা গোটা বিধানসভাতে। মানুষ তৃণমূলের পরিবর্তন হিসেবে বামপন্থীদের গ্রাহ্য করলো না, বিজেপিকে বেছে নিল। বিজেপি শ্রমিকের মজুরি বৃদ্ধির জন্য লড়াই করেছে, কোন মিছিলটা করেছে? বেকার যুবকের কর্মসংস্থানের জন্য মিছিল করেছে, বিজেপি করেনি। যে কই প্যারিসের একটা রেল স্টেশনে তোরম হকার দেখা যায় না? নরেন্দ্র মোদী যদি বদোদরা স্টেশনে চা বিক্রি করতে পারেন। নমস্কার, আজকাল রটিনের এক বচন বহু বচন পডকাস্টে আপনাদের আবার স্বাগত জানাই। নির্বাচন হয়ে গিয়েছে, ফলাফল বেরিয়ে গিয়েছে, 1 মাস হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিসরে যে ওঠানামা, ঘটনাবহুলতা, সেটা কিন্তু কমছে না, প্রত্যেকদিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি বিভিন্ন রেল স্টেশনে এবং রেল স্টেশন লাগোয়া এলাকায় উচ্ছেদ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন ভার্সন শোনা যাচ্ছে। এই উচ্ছেদের উল্টো দিকে দাঁড়িয়ে যারা উচ্ছেদের বিরোধিতা করছেন, পুনর্বাসনের কথা বলছেন, সেই বাম কর্মী সমর্থকরা, নেতৃত্ব, তাদের কথা বারবার আলোচনায় উঠে আসছে। আজকে আমাদের অতিথি তেমনই একজন মানুষ, যার একটা ভিডিও দমদমে যেদিন উচ্ছেদ হলো তার পরের দিন সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছিল। আজকে আমাদের অতিথি গার্গী চট্টোপাধ্যায়। নমস্কার, আপনাকে স্বাগত জানাই। আমিও সকলকে এর চ্যানেলের মাধ্যমে সবাইকে ভালোবাসা জানাচ্ছি, বড়দেরকে শ্রদ্ধা, ছোটদের সমবয়সীদের ভালোবাসা। আমি সাম্প্রতিক প্রসঙ্গটা একটু পরে আসবো। আমি একটু আগে আমরা যেভাবেই আলোচনাটা শুরু করি সেই ভাবে আলোচনাটা শুরু করি। আমরা এই অনুষ্ঠান শুরু করার আগে যখন কথা বলছিলাম তখন আমি জিজ্ঞেস করছিলাম আপনারা ছাত্র রাজনীতি 90-এর দশকের শুরুর দিকে, এবং কিভাবে আপনি এই বাম রাজনীতির মধ্যে এসে পড়লেন, বাম রাজনীতির সঙ্গে কিভাবে জড়িয়ে গেলেন, সেইটার গল্পটা একটু আমি শুনতে চাই। আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে? আমি তো ছোটবেলায় স্কুলে পড়তাম, ইছাপুর গার্লস হাই স্কুল। তার আগে আমি যেখানে বাড়ি, গাডুলিয়া বালিকা বিদ্যালয়, বাংলা মিডিয়াম স্কুল। আমি যখন 7 না 8-এ পড়ি তখন আমি পাড়ার থেকে চলে গেছিলাম কলকাতায়। নিজের একা? এই পাড়া থেকে এসএফআই ডিএফআই মিছিল মিটিং আচ্ছা, করে আচ্ছা, 15ই সেপ্টেম্বরের বেকারি বিরোধী দিবস আচ্ছা কলকাতায়। এই যে আজকে বললাম না যে আমার মিছিলে জামা ভিজে গেছে, সেদিন প্রথম আমার আমি মিছিল করেছিলাম। বাড়িতে এসে বাবাকে বললাম, বকা খেলাম মিছিল করার জন্য, যে না বলে যাওয়ার জন্য। তারপর যোগাযোগ টুকটাক তৈরি হলো। আমি 2-3টে বই পড়লাম। একটা ছোটদের রাজনীতি, এই বইটা আমার বাবার এক বন্ধু আমাকে দিয়েছিলেন। তার নাম আমার একটা সিরিজ ছিল ছোটদের রাজনীতি। গোবিন্দনাথ, উনি এখনো বেঁচে আছেন, আমাদের পাড়ায় থাকেন। আমার হাতে প্রথম রাজনীতির বই তুলে দিয়েছিল। গোবিন্দদার বোন কান্তানাথ, ও আমাকে প্রথম এসএফআই এর গঠনতন্ত্র কর্মসূচি দিয়েছিলেন। আমার বাবা, আমার বাড়ির কেউই বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলেন না, কিন্তু আমার বাবা বামপন্থী রাজনীতির সাথে ছিলেন। বাবাকে বললাম, বাবার সাথে ডিসকাস করলাম। বাবা বললো যে করতে চাইলে যাও। সব থেকে যেটা আমাকে আকর্ষণ করেছিল সেটা হচ্ছে যে আমি রোজ সকালে, আমি অনেক বক্তৃতায় বলেছি, রোজ সকালে ঘুম থেকে উঠে আমি পড়তে বসতাম। আমার মা আমাকে 2টো বিস্কুট দিত আর 1 কাপ দুধ দিত। দুধ খেতে আমি খুব ভালোবাসি। আমি বাড়ির ঠিক জানলাটা থেকে আমি দেখতাম, ঠিক আমার বয়সী একটা মেয়ে হচ্ছে কলতলাতে বাসন মাজছে, ওর নখ দুটো ক্ষয়ে গেছে, মাথা চুলটা লাল হয়ে গেছে। আমি এসএফআই এর মিটিং এ গিয়ে
এই উত্তরটা পেলাম যে এসএফআই বললো যতদিন এই ছেলেটা বা মেয়েটাকে কালো ব্ল্যাকবোর্ডের সামনে উবু হয়ে বসিয়ে হাতে চকটা না ধরে দিতে পারবে ততদিন এসএফআই করতে হবে। ব্যাস জুড়ে গেলাম। তারপর কলেজ, ব্যাস জুড়ে গেলাম। হ্যাঁ, কলেজে কোন কলেজে? আমি ঋষি বঙ্কিমচন্দ্র ঋষি কলেজে বঙ্কিমচন্দ্র কলেজ, সেখানে নিয়মিত ছাত্র রাজনীতির সেখানে সঙ্গে। কলেজে ভোট কিন্তু হলো। আপনি যখন বামপন্থী রাজনীতি করছেন, যখন বামপন্থী রাজনীতিতে এলেন, তখন শাসক দল বামপন্থী। বামফ্রন্ট। কিন্তু ঘটনাচক্রে সেই চিত্রটা পরিবর্তন হবে এবং আপনি যখন পুরোদমে রাজনীতির জায়গায় পৌঁছে গেছেন তখন কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হয়েছে। পরিবর্তনের দিকে যাচ্ছে। তো আপনার সেই সময়কার যে সময়টা এই পরিবর্তনের দিকে ধীরে ধীরে যাচ্ছে রাজ্যে পরিস্থিতিটা, সেই সময়কার কালটা আপনার রিডিংটা কি? আপনার কি মনে হয় কেন সেই ঘটনাটা ঘটলো? দেখুন, 2006 সালে বামফ্রন্ট 235টা আসন, আর 2011 সালে বামফ্রন্টের চলে যাওয়া, 2009 সালের লোকসভা নির্বাচন, ওটা পশ্চিমবাংলা জুড়ে একটা মানে সমস্ত শক্তি, বলতে গেলে বিরোধী শক্তি এক জায়গায় হলো। এই নয় যে আমি আমি বামপন্থী রাজনীতি করি, ফলে আমি এরকমটা মনে করি না যে অপশাসন বা এই 15 বছরে যা দেখলাম তা ছিল না। কিন্তু কিছু কাজ বামপন্থীরা করতে চেয়েছিল, যে কাজটা হলে পারে বামপন্থকে আরো 50 বছর হারানো যেত না। ভূমি সংস্কার, কৃষকের হাতে জমি তুলে দেওয়া, কৃষিকে উন্নত করায় 34 বছর। এবার যদি শিল্প কারখানা এই সবটাকে নিয়ে বাংলা একটা জায়গায় পৌঁছতো, তাহলে বাংলা ভারতবর্ষের মধ্যে অনেক রাজ্যকে পিছনে ফেলত। এবং বামফ্রন্টও আরো কয়েক বছর, কেউ তো সারা জীবন থাকবে বলে হয় না, বামফ্রন্টও সারা জীবন থাকতো না। শাসক পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হয়, এটাই সুস্থ এবং আমি গণতন্ত্রের নেতাদের বক্তৃতায় শুনেছি ছোটবেলায়, যখন ছোটবে রাজনীতি করতে শুরু করেছি, যে নেতারা বলেছেন 77-এ এসছে, নেতারা ভাবেনি এতদিন থাকবে। আমি জ্যোতি বসুর বক্তৃতা শুনেছি, সুভাষ চক্রবর্তী, গৌতম দেব, এদের বক্তৃতা শুনেছি, মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, বিমান বসু। তাতে কখনো আমি কোনোদিন শুনিনি যে বলেছিলেন যে আমরা সারা জীবন থাকবো, কিন্তু হতো, একটা পরিবর্তন হতো। সেই পরিবর্তনটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে একটা বিরোধী শক্তির তৈরি হয়ে যাওয়া, এবং মিডিয়া থেকে শুরু করে একটা বড় অংশ তাদের যে প্রচার, সেই প্রচার মানুষের মধ্যে চলে যাওয়া। আর একটা বিষয় হচ্ছে, আমরা উন্নয়ন মানে বুঝেছিলাম মানুষের জীবন মানের উন্নয়ন, এবং সেই উন্নয়ন করতে অত অ্যাডভার্টাইজমেন্ট ছিল না। তার পরবর্তীকালে যে অ্যাডভার্টাইজমেন্ট হলো, এই যে এখন আসবে অনেকগুলো কথা, ফলে এর একটা পরিবেশ তৈরি হয়েছিল। আমার 2009 সালে মনে হয়েছিল যে পরিবেশ তৈরি হয়েছে, বিশেষ করে 2008 সালের পঞ্চায়েত নির্বাচনের সময়। তখন আমি পুরোপুরি কমিউনিস্ট পার্টির হোল টাইমার হয়ে গেছি। কিন্তু কোথাও কি মনে হয়নি যে সেই সময়টায়, তার মানে আপনি বলতে চাইছেন যে কমিউনিস্ট পার্টির প্রয়োগগত দিক থেকে বা একদম তৃণমূল স্তরে যে রাজনৈতিক শিক্ষা প্রয়োজন, যে পলিটিক্যাল ক্লাসেস কমিউনিস্ট পার্টিতে হওয়া উচিত নিয়মিত, এবং যে রাজনৈতিক দীক্ষার প্রয়োজন একদম তৃণমূল স্তরের সংগঠন থেকে পলিট ব্যুরো পর্যন্ত, এবং সেই সঙ্গে একটা জায়গায় সরকার চালাতে হলে তার জমি নীতি থেকে শুরু করে যাবতীয় কিছুতে যে কমিউনিস্ট ভাবাদর্শের প্রতিফলন থাকা প্রয়োজন, কোথাও গিয়ে কি সেটা থেকে সরে গিয়েছিল সেই সময়? না, অতটা না, কিন্তু একটা জিনিস হয়েছিল, এই যে হাউ টু কমব্যাট, এই শক্তির যে মোকাবিলা করতে হবে, এরকম একটা ভয়ঙ্কর শক্তির উত্থান হচ্ছে, আমার মনে হয়েছিল, তখন আমার কম বয়স, পরবর্তীকালে ভাবতে গিয়ে আমার মনে হয়েছিল যে কোথাও আমাদের রিডিং করতে ভুল হয়েছিল, যে আমরা বুঝতে পারিনি যে এই শক্তিটার উত্থান হতে চলেছে, এবং আমরা আমাদের কথা, এই যে লেফট ফ্রন্ট গভর্নমেন্টকে সরানোর জন্য যে একটা ইন্টারন্যাশনাল কনস্পিরেসি, আন্তর্জাতিক চক্রান্ত, এবং মানুষ এই লেফট ফ্রন্ট গভর্নমেন্টকে সরিয়ে দিতে চাইছে, তার কারণ হচ্ছে গোটা ভারতবর্ষের
মানে জনগণের দাবি নিয়ে, সাধারণ খেটে খাওয়া মানুষের দাবি নিয়ে লড়াই করার মানুষ হচ্ছে বামপন্থীরা, এবং সেই লড়াইয়ের এপিসেন্টার হচ্ছে পশ্চিমবাংলা। ফলে পশ্চিমবাংলায় যদি বামপন্থা দুর্বল হয়, তাহলে ওটা ভারতবর্ষে বামপন্থী আন্দোলন দুর্বল হয়ে যায়। এবং তার যে ভয়ঙ্কর কনস্পিরেসি, সেইটার ক্ষেত্রেও খানিকটা ভয়, সেই কনস্পিরেসিটা ধরার ক্ষেত্রে তো খানিকটা ভুল ছিল। এবং নন্দীগ্রাম এবং 34 বছর থাকার জন্য একটা অ্যান্টি ইনকামবেন্সি হচ্ছে। কথা কথা বলছে 34 ছিল কি করেছে, 34 ছিল কি করেছে। একটা রাজ্য সরকার, সে রাজ্য সরকার এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে যা করতে পারে, সেইটা যতটা চেষ্টা করেছে, বলছে ওইটা হয়নি, সেটা হয়নি, ওইটা তোমরা এতদিন করনি কেন, এখনো শুনতে হয়। সেই যে অ্যান্টি ইনকামবেন্সি, সেটাও একটা কাজ করেছে না। সিঙ্গুর নন্দীগ্রামের প্রসঙ্গটা কি এখনো শুনতে হয়? এখনো মানে না, এটাই একটা অদ্ভুত কথা। মানে বিশেষত আমি বলছি যে টাটার চলে যাওয়ার প্রসঙ্গটা যেমন বারবার ফিরে ফিরে আসে, তখন আমি তো কিছুদিন যাদবপুরে পড়েছি, আমার যারা বন্ধু বান্ধব তারা আমাকে বলতো সব জমি বিক্রি করে দিচ্ছে এই বামফ্রন্ট, এই লেফট ফ্রন্ট, এই সিপিআইএম। নন্দীগ্রামে গুলি চললো, আমার বাবা বামপন্থী লোক, এই পুলিশের গুলি চালনা দেখে তিনি ওখানে একটা বিভ্রান্ত হলেন, গুলি চললো এরকম ব্যাপার। বুদ্ধদেব ভট্টাচার্যকে ওরকম একটা মানুষকে বলা হচ্ছে। তখন আমার অনেক বন্ধু বান্ধব আমাকে সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে অনেক কথা বলেছে। আমি তাদেরকে আমি যা বুঝেছিলাম সিঙ্গুরে আমরা সেইটা একটু জানতে চাই। মানে আপনি কিভাবে দেখেছিলেন যে গুলি চালনার ঘটনা, মানুষের মৃত্যু? আমি বুঝেছিলাম যে সিঙ্গুরের শিল্পটার প্রয়োজন ছিল একদম। এবং নন্দীগ্রামের এই ঘটনাটা আজকে তো বেরিয়ে গেছে, আমার আর কি ভাবা। তখন আমি তো নন্দীগ্রামে যেতাম না, তখন মোবাইল ফোন বা এত খবর ছিল না, তখন যা মিডিয়া দেখাতো তাই। অপর্ণা সেন বললেন লাশ ভাসছে, জয় গোস্বামী কবিতা লিখে ফেললেন আমার মনকে প্রভাবিত করতে। আবার আমি বিশ্বাস রাখতাম একটা জিনিসে, আমি নেতৃত্বের প্রতি বিশ্বাস রাখতাম, নিয়মিত তাদের সাথে আমি তাদের সাথে আদান প্রদান করতাম, বিষয়টা বোঝার চেষ্টা করতাম যে আসলে শিল্প সম্ভাবনাকে, কৃষিকে ভিত্তি করে শিল্পকে এগোনোর একটা প্রক্রিয়া চালু করতে চেষ্টা করেছে। সেই প্রক্রিয়াটাকে অদ্ভুত, 2011 পর মাওবাদী খুঁজে পাওয়া গেল না। 2011 আগে কত মাওবাদী, 2011 পরে দার্জিলিং নিয়ে আন্দোলন দেখলাম না, 2011 পরে কোচবিহার নিয়ে আন্দোলন দেখলাম না। ফলে আমি যেটা বুঝেছিলাম, এটা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে এবং ক্ষতি হয়ে যাবে পশ্চিমবাংলা পিছিয়ে যাবে অনেক দিন, অনেকগুলো বছর, এবং এর মূল্য দিতে হবে পশ্চিমবাংলার ছেলে মেয়েদের। সে সময় আমি একটা বেকার যুবক যুবতীর মধ্যে পড়ি, কাজের সম্ভাবনা তার ক্ষেত্র প্রস্তুত হচ্ছিল, এবং দেখলাম পরবর্তীকালে, এখন তো সিঙ্গুর নন্দীগ্রামে ভুল হয়েছে কথাটা অনেক মানুষই বলেন না। নন্দীগ্রামের ঘটনা নিয়ে এখন আর কেউ 34 বছর তুলে বলে না, এখন অন্য কথা বলে, কিন্তু নন্দীগ্রাম তুলে বলে না, সিঙ্গুর তুলে বলে না। এখন শুনছি যারা গভর্নমেন্টে এসছে তারা বলে যে আমরা সিঙ্গুরে ওইখানে কারখানাটা করব, কেউ বলে না। মানে সেই সময় তো যাচাই করে নিতে হচ্ছিল আমাদেরকে, নানান কথা শুনছিলাম, আমাদের কম বয়স, বিভ্রান্ত হওয়ার অনেকগুলো সুযোগ ছিল, কিন্তু আমি বিশ্বাস রেখেছিলাম। আমার বাবার সাথে আমি প্রতিদিন ডিসকাস করতাম, বাবা খানিকটা বিভ্রান্ত হয়ে গেছিল। পরবর্তীকালে এরাই বলছে যে বুদ্ধদেব ভট্টাচার্য গুলি চালাতে আদেশ দেয়নি, এবং সেই লোককে বিধানসভায় প্রার্থী করছেন যে 93 সালে 21শে জুলাই গুলি চালিয়েছিল, সেই লোককে প্রার্থী করা হচ্ছে। তাহলে চক্রান্তটা কতটা গভীরে ছিল লেফট ফ্রন্ট গভর্নমেন্টকে সরানোর জন্য এবং পশ্চিমবাংলার এগিয়ে যাওয়ার সম্ভাবনাকে ধ্বংস করার জন্য। তাহলে আমার এখন সেই বন্ধুদের সাথে কথা হয়, তারা আফসোস করে। আমি বোঝাতে চেষ্টা করেছিলাম যে কৃষিকে ধ্বংস করা হবে না, ব্যাপারটা দেখতে হবে। হ্যাঁ, আরো অনেক জায়গা আমার মনে হয়েছিল, সেটা আমার এখানে বলতে কোনো দ্বিধা নেই। আমি ব্যারাকপুর শিল্পাঞ্চলের মেয়ে, প্রতিদিন আমি ব্যারাকপুর শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য আমি ভাবি। আমার মনে হয়েছিল সিঙ্গুরের কারখানাটা আমাদের দিকে করতে পারতো, এত জায়গা রয়েছে, কি দরকার ওই ঝামেলা, এটা আমার মনে হয়েছিল। কি দরকার এত ঝামেলা, আমার তো এদিকে এতটা জায়গা রয়েছে, এত বড় শিল্পাঞ্চল, এত বড় জায়গা, এত কিছু ফেসিলিটি আছে, সেটাও মনে হয়েছিল। কিন্তু এখন এরাও বলছে যে এরা সিঙ্গুরে কারখানা বানাবে, মানে সেই লেফট ফ্রন্ট গভর্নমেন্ট যেটা করতে পারিনি সেটাই করতে চাইছে নতুন সরকার।
বুঝতে পেরেছি। আমার একটা প্রাথমিক ধারণাগত কিছু প্রশ্ন ছিল, সেইটা একটু পরিষ্কার হয়ে নেওয়ার আগ্রহ ছিল, সেখান থেকে আমি এটা জানতে চাইলাম। আমি এবার আবার একটুখানি ব্যক্তিগত জীবনে ফিরে আসি। যখন সরকারটা বদলে গেল, আহ, লড়াইটা তো কঠিন হলো। প্রচুর। প্রাথমিকভাবে যেদিন এই বাম সরকার চলে গিয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলেন এবং তৃণমূল সরকার এলো, তার পরবর্তী সময়ে কি মনে হয়েছিল? 2009 সালে হুম, যখন লোকসভাতে অনেকগুলো আসন তৃণমূল পেল, শুরু করে দিল এলাকায় গন্ডগোল মারপিট, হুম, সেই সময় দাঁড়িয়ে সাধারণ কমরেডদের পাশে থাকা, আমি নিজে ধর্মঘট করতে গিয়ে রেল স্টেশনে আক্রান্ত হলাম হুম, তৃণমূলী গুন্ডাদের হাতে। ফেলে স্টেশনে আমাকে শুধু একা মারিনি, অনেককে মেরেছে। এরকম হলো যে আক্রমণ, আক্রান্ত হলাম। তারপর 2011 সালে পরিবর্তনের পরে আক্রান্ত হয়েছি। আমি একা কেন, আমরা, হুম, আমি আমারটা বাদই দিলাম, হুম, আমরা আক্রান্ত হয়েছি। সে সময় যোগাযোগ রাখা, হুম, কমরেডদের মনোবল যাতে চির না ধরে, প্রতিনিয়ত আক্রমণের মধ্যে। এবং 2011 সাল থেকে আক্রমণ চলেছে 2019 সাল অব্দি। হুম, কত নির্বাচনে এজেন্ট বসতে দেওয়া হয়নি। তারপরে ট্রেড ইউনিয়ন করি, মিল কারখানার গেটে মিটিং করার জন্য আমাদের ট্রেড ইউনিয়নের নেতারা আক্রান্ত হয়েছেন। নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর আক্রান্ত হয়েছে। অনেক মানুষের বাড়ি ভেঙে গেছে, ঘর ভেঙে গেছে। কত মানুষকে জরিমানা দিয়ে এলাকায় থাকতে হয়েছে, মুচলেকা দিয়ে থাকতে হয়েছে। এই ধীরেন লেটকে হুম, কান ধরছে, গোপাল গায়েনের ঘটনা, আয়লা তখন প্রাণ হুম। দিচ্ছিল। হয়েছে, কিন্তু কখনো আমার, মনে হয়েছে যে আমি করবো না পার্টি আর? না না না, আমার আরো জেদ বেড়েছে। যেদিন ধর্মঘট করতে গেলাম, সেদিন যখন মার খেলাম, তখন তো মনে হয়েছে আমি তো ধর্মঘট করতে গেছিলাম, তখন আমাদের দাবি ছিল ট্রেড ইউনিয়নের যে সব শ্রমিকের 21,000 টাকা বেতন দিতে হবে, মজুরি দিতে হবে। আমি তো একটা ভালো কজের জন্য গেছি। এবং সর্বভারতীয় ধর্মঘট, মানে পশ্চিমবাংলার লোক ডাকেনি। এবং শুধু CI2 ডেকেছে এমন না, বা লাল ঝান্ডা ডেকেছে এমন না, সব ঝান্ডা ডেকেছে, এবং তেরঙ্গা ঝান্ডাও ডেকেছে। এবং সেই ধর্মঘটে BMS-ও ছিল, হুম, INTUC-ও ছিল। সেই ধর্মঘট সফল করতে গিয়ে মার খেলাম। তো কিন্তু মনে হয়েছে যে আমি তো সঠিক কথা বলতে গিয়ে মার খেয়েছি। এই লড়াই চালিয়ে যেতে হবে এদের জন্য। মানে কখনোই এরকম মনে হয়নি যে চলে যাবো বা ছেড়ে দেবো, এরকম মনে ভাবনা এখন, হ্যাঁ, ভাবতেই পারিনি। হুম। বরঞ্চ বেড়েছে, মানে কাজের পরিধি বেড়েছে, ছুটা আরো বেড়েছে। সেই সময়টার কেটে গেল এবং কেটে যাওয়ার পর তৃণমূলের একটা সরকার চললো অনেকদিন ধরে, এবং সেই সময় ক্রমে প্রথমবারের বিধানসভা নির্বাচনের প্রাপ্ত আসনের যে সংখ্যা, বামেদের যে প্রাপ্ত ভোট, সেইটা ক্রমান্বয়ে কমতে শুরু করলো, এবং কমতে 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 একেবারে শূন্যতে এসে দাঁড়ালো। এবছর সেইটা আবার বেড়ে এক এক হয়েছে। হয়েছে। আপনার কি মনে হয় যে ওই জার্নিটা কমতে কমতে কেন শূন্যতে এলো? তারপরে আমি একের প্রশ্নটায় আসবো। আমি আমার আমার এইটা মানে আসন এর নিরিখে এটা কেন হলো? আমি শূন্যটা আমি ভাবিনি, কিন্তু এই যে ভয়ঙ্কর আক্রমণ, পরিষ্কার কথা, আমরা এই যে একটা মানুষের, আমরা বামপন্থীরা যে কথাগুলো বলে অভ্যস্ত, রুটি রুজি জীবন জীবিকা। আমি একটা উদাহরণ দিচ্ছি। 2019 সালে আমি লোকসভায় ক্যান্ডিডেট ছিলাম। হুম, 2019 সালেই প্রথম আমরা শূন্য হলাম। হুম, 2019 সালের 1 মার্চ সমস্ত জুট মিলের শ্রমিকদের নিয়ে আমরা ধর্মঘট করেছিলাম। এবং সেই ধর্মঘটের আমিও একজন নেতৃত্বে ছিলাম। এবং আমরা যখন ধর্মঘটের কথা বললাম, শ্রমিকরা আমাদের ধর্মঘট করল। এইবার যখন রেজাল্ট বেরোলো ভোটের, আমি আশা করেছিলাম যে শ্রমিক মহল্লা, আমি লোকসভায় দাঁড়িয়েছি ব্যারাকপুর জুট বেল্ট, হুম, আমি কিছু ভোট পাবো। অনেক বুথে দেখলাম হুম, 5টা 6টা ভোট পেয়েছি। হুম, হুম, আমার খুব খারাপ লাগলো। হুম, 2-3 দিন পরে একটা জুট মিলের ইউনিয়ন অফিসে বসে আছি। এবার সে একজন এলো, এসে বলছে একটা চিঠি লিখে দেন, এই গ্র্যাচুইটির টাকা পাচ্ছে না। আমার রাগ হয়েছে। আমি বললাম, না তুমি ভোট দাওনি আমাকে,
তোমাকে কেন লিখে দেবো? এটা হুম। আমি মজা করেই বলেছি, লিখে তো আমি দিয়েছি। সে আমায় বললো ভোট তো धर्म पर नाम से दे दिया। হুম। বললো হ্যাঁ ভোট তো ধর্ম কে নাম पर दे दिया बस। মানে ধর্মের নামে বলেছে বলে ভোট দিয়ে দিল। হুম। আমার তখন মনে হয়েছে যে আমি ওকে ওর যে বেঁচে থাকার দাবি, হুম। রুটি রুজির লড়াই, সেটাকে আমি বোঝাতে পারিনি। হুম। আওয়ার ফল্ট। হুম। ফলে এইটা এত বেশি করে সামনে এসে গেছে হুম। এবং একটা বাইনারি নির্মাণ হয়ে গেছে হুম। যে যার খেসারত পশ্চিমবাংলাকে দিতে হচ্ছে, দিতে হলো। হুম। পশ্চিমবাংলাকে এই বিধানসভা নির্বাচনে এর খেসারত দিতে হলো, আগামী দিনে দিতে হবে। পশ্চিমবাংলায় কোনোদিনও ভোট এভাবে হয়নি, হুম। কিন্তু 2018 সাল 2019 সাল থেকে এই জিনিস চলে গেল পশ্চিমবঙ্গ। মানে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকেই শুরু করলো এটা। এবং 2014 সালে তো লোকসভা নির্বাচন আমি চোখের সামনে দেখেছি। আমাদের ব্যারাকপুর লোকসভায় সুভাষিনী আলী ক্যান্ডিডেট ছিল, হুম। গোটা বীজপুরে কোনো ভোট হয়নি, ভাটপাড়ায় কোনো ভোট হয়নি, নৈহাটিতে কোনো ভোট হয়নি, মানে দখল সেটা তো হয়েছে। একই কথা সিপিএম এর আমলে তৃণমূল বলতো। না না, তখন কিন্তু আমি আবার বলছি এই ভোট দেখিনি। ছোটখাটো দু একটা জায়গায় পাঁচটা মানে সাতটা, রামচন্দ্র ডোম যত ভোটে জিতেছিলেন সেটা তো। 5-7টা ফলস ভোট দেওয়া বা 10টা 20টা ফলস ভোট দেওয়া, একটা গোটা বিধানসভাতে, হুম। একটা গোটা বিধানসভাতে কোথাও এজেন্ট বসতে না দেওয়ার সঙ্গে এক করে দেওয়া হবে। হুম। বাড়াবাড়ি যে কেউ বামফ্রন্টের আমলে করেনি আমি এটা মনে করি না, নিশ্চিত করে করেছিল এবং তার জন্য মানুষ শাস্তি দিয়েছেন, প্রত্যাখ্যান করেছেন, সব ঠিক আছে। হুম। কিন্তু যে ভোট দেখেছি আমি 2014 সাল হুম। লোকসভা নির্বাচন, হুম। 2018 সালে আমি বাই ইলেকশনে ক্যান্ডিডেট ছিলাম নোয়াপাড়ায়, সারা রাত ধরে, আমরাও তো ছিলাম, সারা রাত ধরে এলাকাতে আমাদের বাহিনী ঘুরেছে, হুম। ঘুরে ভোট করিয়েছে, আমি কোনোদিনও দেখিনি। হুম। সারা রাত ঘুরেছে, সারা রাত এলাকায় তাণ্ডব করেছে, সকালবেলা একটা লোককে ভোট দিতে দেয়নি। হুম। এ হচ্ছে বাই ইলেকশন করেছে। হুম। আর তারপরে যখন বুঝেছে যে মানুষ ফিরছে, তখন মানুষকে ভাগ করেছে এবং এই দাবিগুলো, যে মানুষের রুটি রুজি, জীবন জীবিকা, বেকারত্ব রয়েছে, কৃষকের আত্মহত্যা, শ্রমিক মজুরি পাচ্ছে না, এই ইস্যুগুলোকে একবারে পিছনে সরিয়ে দিয়েছে। আর আমাদের তো এগুলোই ইস্যু। হুম। আমি তো মানুষের কাছে গিয়ে বলবো, জুট মিলের শ্রমিকদের কাছে তুমি মাইনেটা পাচ্ছ না কেন, তুমি গ্র্যাচুইটিটা পাচ্ছ না কেন? হুম। আমি তো কোনো আনঅর্গানাইজড ওয়ার্কারকে গিয়ে বলবো যে তোমার মজুরির কি হবে, তোমার কাজের কি হবে? হুম। এই বিষয়টাকে একদম সরিয়ে দিয়ে হুম। একেবারে অন্য ভাবে নিয়ে এসছে। ভোট হচ্ছে, আপনি বলুন তো, এই যে এখন বিজেপি গভর্নমেন্ট এসছে, বিজেপিকে কোন লড়াইটা আমরা পশ্চিমবাংলা লড়তে দেখেছি? বিজেপি কারখানার জন্য লড়াই করেছে? কোন মিছিলটা করেছে? বিজেপি শ্রমিকের মজুরি বৃদ্ধির জন্য লড়াই করেছে? কোন মিছিলটা করেছে? বেকার যুবকের কর্মসংস্থানের জন্য মিছিল করেছে? বিজেপি করেনি। বিজেপিকে আমরা দেখেছি যে কৃষক আত্মহত্যা করেছে ওখানে গিয়ে মিছিল করেছে? না, দেখিনি। এখন যে অভয়ার মাকেও প্রার্থী করলো, আমরা অভয় আন্দোলনও বিজেপিকে দেখিনি। কিন্তু মানুষের মধ্যে সূক্ষ্মভাবে প্রচার করে গেছে এই বিষয়টা। আর মমতা বন্দ্যোপাধ্যায় তার যে মানে এই মানুষকে বিভাজিত করার যে রাজনীতি, লুজ টক, যা বলা উচিত না। জ্যোতিবাবু কোনদিন দেখেছেন জ্যোতিবাবু কোনোদিন নামাজ পড়তে গেছেন? বা জ্যোতিবাবু কোনোদিনও কোনো মন্দিরে গেছেন? বুদ্ধবর চার্চ কোনোদিনও গেছেন? সুভাষ চক্রবর্তী গেছিলেন। গেছিলেন, কিন্তু সেটা ভোটের ব্যাপার না। উনি ওরকম ছিলেন, ঠিক আছে। সুভাষ চক্রবর্তী গিয়ে বলেছেন যে হিন্দু মুসলমান করেছেন, এটা এই কোনো বক্তৃতা আমি কোনোদিনও শুনিনি। সুভাষদার সাথে অনেক ঘনিষ্ঠভাবে মিশেছি, এরকম কোনোদিন শুনিনি। কিন্তু এ তো তাই, এই করে তো একটা মানে একটা বিভাজন তৈরি হয়েছে মানুষের মধ্যে। আর মানুষের মধ্যে একটা কথা তৈরি করা হয়েছে যে পশ্চিমবাংলার উন্নয়ন, দিল্লিতে একটা সরকার রয়েছে, পশ্চিমবাংলা যদি ডাবল ইঞ্জিন সরকার হয় তাহলে পশ্চিমবাংলায় এগোবে। কারণ এই তো পশ্চিমবাংলাকে 15 বছর একদম পিছিয়ে দিয়েছে, একেবারে পিছিয়ে দিয়েছে। ফলে সেইখানে না মানে কোন বাইনারিতে মানুষ তৃণমূলের পরিবর্তন হিসেবে বামপন্থীদের গ্রাহ্য করলো না, বিজেপিকে বেছে নিল? এখানে হিন্দু মুসলমান অনেক বেশি হয়েছে, আমি বলতে চাই না এই কথাটা। আর একটা বিষয় হচ্ছে, বামপন্থীরা পারবে না। কেন পারবে না? এটা একটা সূক্ষ্ম প্রচার। আচ্ছা, আরেকটা কথা, টেলিভিশনের পর্দায় ক্রমাগত দেখানো হয়েছে বিজেপির সাথে তৃণমূলের লড়াই।
ক্রমাগত 24 ঘন্টা টিভিতে দেখানো হয়েছে যে তৃণমূলের সাথে বিজেপির লড়াই, এরা পারবে না। 2019 সালের নির্বাচনের 6 মাস আগে একটা বহুল প্রচারিত ইলেকট্রনিক মিডিয়া 6-7 মাস আগে তারা বলে দিল সিপিআইএম শূন্য পাচ্ছে। 6 মাস আগে মানুষের পারসেপশন তৈরি হতে একটা ভূমিকা পালন করি। আর আমরা যদি বলেন যে তার জন্য যে সাংগঠনিক ক্যাপাসিটি থেকে এইটাকে ওভারকাম করব, এটা তো হয় ক্রমাগত একটার পর একটা নির্বাচনে হারছে। চেষ্টা করেছেন পার্টি নেতৃত্ব, আমরা সকলে চেষ্টা করেছি, কিন্তু খানিকটা দুর্বলতা হয়েছে, ফলে এইটাকে কমব্যাট করতে গিয়ে আমরা পারিনি সবটা। মানে কোথাও বাইনারিটার সঙ্গে লড়াই করতে পারেননি, বাইনারির সাথে লড়াই, তারপরে সারাক্ষণ দেখাচ্ছে 4টে লোক নিয়ে এত বড় ইনসাফ যাত্রা হলো, এত বড় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড হচ্ছে, এত এই আমরা যে ইস্যুগুলো তুলেছি, যে ইস্যুগুলো নিয়ে পশ্চিমবাংলায় লড়াই হচ্ছে, এই অভয়ার বিষয়টা নিয়ে গোটা পশ্চিমবাংলার মানুষ রাস্তায় নেমেছিলেন। আমি বলছি না যে বামপন্থীদের ডাকে নেমেছিলেন, মানুষ নেমেছিলেন। সেখানে বামপন্থীরাও একটা সহায়ক শক্তি হিসেবে ছিল এবং লেফট ইকোসিস্টেম ডেভেলপ করছিল, যে গান, যে আবৃত্তি, যে সংস্কৃতি সারা রাত ধরে ছিল। আমি অনেক পার্টিসিপেট করেছি, কোথাও নেতা হিসেবে পার্টিসিপেট করেছি, সাধারণ একটা মেয়ে হিসেবে পার্টিসিপেট করেছি, আবৃত্তি বলেছি, কথা বলেছি, গানের সাথে গলা মিলিয়েছি, নাচ দেখেছি, ছবি, গ্রাফিটি, এগুলো বামপন্থী কালচার। আমি বলছি সেই সব লড়াইয়ে বিজেপিকে দেখা যায়নি, কিন্তু যে কোনো ভাবে হোক যখনই এটা কিছু দেখায় নির্মাণ, মিডিয়া নির্মাণে হচ্ছে এই দুজন। শুধু মিডিয়া দিয়ে একটা রাজ্যে ভোট হয় না, সবাই সব ক্ষেত্রে, শুধু মিডিয়া কেন হবে? এবং তার সঙ্গে তো এই যে বাইনারি, মমতা বন্দ্যোপাধ্যায় যে বাইনারিটা তৈরি করার চেষ্টা করেছেন, এবং বিজেপি তার সর্বস্ব নিয়োগ করে। আরএসএস এর কটা স্কুল ছিল যখন লেফট গভর্নমেন্ট ছিল, আর আরএসএস এর কটা স্কুল হয়েছে যখন মমতা বন্দ্যোপাধ্যায়? এখন সেখানে দাঁড়িয়ে আমি ঘুম থেকে ওঠার আগে প্যারেড হয়ে যায়, এবং মানুষের মনের মধ্যে ক্রমাগত সেটার আমি এটা বলছি, এইটাকে আমরা কমব্যাট করতে পারিনি। আমাকে একজন বোঝাচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস, আমিও তাকে বোঝাচ্ছি, কিন্তু তাকে যে বোঝাচ্ছে কনস্ট্যান্ট বোঝাচ্ছে, এবং সে প্রতিনিয়ত ভাবছে যে এই সমস্ত। এবং আপনি বলুন, জিনিসের দাম বেড়েছে, এই ভোটের পরে 10 বার বাড়লো পেট্রোল ডিজেলের দাম, দুধের দাম বাড়লো, দইয়ের দাম বাড়লো। মানুষকে এই বিষয়গুলো আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি, লক্ষ লক্ষ লোকের নাম বাদ গেল ভোটার লিস্ট থেকে। আমরা তো এটা নিয়ে লড়াই করলাম, এবং আশ্চর্যজনক ভাবে যে লড়াই তৃণমূলের এইটা নিয়ে করা উচিত ছিল, সে লড়াইটা করলো না, করতে পারলো না। আমরা আমাদের সীমিত শক্তি নিয়ে চেষ্টা করলাম, এত লক্ষ লক্ষ লোকের নাম বাদ চলে গেল। সেখানে এরমও প্রচার, আমি তো ভোটে প্রার্থী ছিলাম, এরমও প্রচার শুনেছি, বাড়ি বাড়ি গিয়ে বলেছে, বাড়িতে হয়তো 10 জন লোক, 2 জনের নাম বাদ গেছে, 8 জন আছে, সেই মানুষের তো বিজেপিকে রাগ হওয়া উচিত। সেই বাড়িতে গিয়ে বলেছে যে বিজেপিকে ভোট দিলে তোমার নামটা উঠে যাবে, রাজ্য সরকারের কর্মচারীদের জন্য তোমার নাম বাদ গেছে। ও চোখের সামনে দেখছে কি, অনেক রকম ভাবে আমি অঙ্গ বলছি একটার পর একটা। আবার একটা প্রচারে গেছি, একজন বলছে আমাকে যে তুমি সবচেয়ে ভালো ক্যান্ডিডেট, তোমরা এবার পারবে না। চা খাওয়াচ্ছে, জল খাওয়ালো, কেন পারবো না? আমি যখন তাকে বোঝালাম যে 34 বছর বামফ্রন্ট লেফট ফ্রন্ট গভর্নমেন্ট চালিয়েছি আমরা, পশ্চিমবাংলায় এরকম এই কাজ করেছি আমরা, সবই বললো সব ঠিক, তো এখন বিজেপি পারবে। এই যে কথাটা মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া, এই যে প্রচার, আমরা এর সাথে লড়াই করেছি। এই প্রচারটা কি সেই আগে রাম পরে বাম এই যুক্তিতে হয়েছে? আগে রাম পরে বামটা একটা জায়গায় নেমেছিল, কিন্তু আমি এটাকে বিশ্বাস করি না। আগে রাম পরে বাম সিপিএম এর কেউ বলেছে, এটা এই যে মাইন্ডসেট করা আরএসএস এর। কোন সিপিআইএম নেতাকে, আমি তো কোনো সিপিআইএম নেতাকে বলতে শুনিনি। ভোটের পর যখন 19-এর লোকসভা নির্বাচনের পরে যখন আলোচনা করতে বসেছি বিভিন্ন এলাকায়, কেন এত ভোট কম পেলাম, তখন বলছে এরা আগে যাক, মানে তৃণমূল আগে যাক, তারপর আপনারা আসবেন। মানে এই যে প্রচার, যে বামপন্থীরা হারাতে পারবে না, দিল্লিতে একটা সরকার রয়েছে, এদের জোর আছে, এরা এদের হারাতে পারবে। তৃণমূলের প্রতি অপরিসীম ঘৃণা মানুষের, এরা এদের হারাতে পারবে, এরা পারবে না। এই প্রচারটা কিন্তু একটা ফ্যাক্টর হয়ে গেছে।
হুম। আজকে মানুষ বুঝছে নিশ্চিত করে। আহ, ফলে কোথাও গিয়ে একটা ভ্যাকুয়াম, একটা শূন্যস্থান তৈরি হয়েছে বামপন্থী রাজনীতির, সংসদীয় বামপন্থী রাজনীতির ক্ষেত্রে ভারতবর্ষে। আহ, ত্রিপুরায় বামপন্থীদের, সংসদীয় বামপন্থীদের তাদের সরকার ছিল, পশ্চিমবঙ্গে সরকার ছিল, কেরালায় সরকার ছিল। এই নির্বাচনের পর আর কোথাওই কোনো সরকার রইল না। ফলে অনেক জায়গা থেকেই, বিশেষত বিজেপির তরফ থেকে কমিউনিস্ট মুক্ত ভারত হ্যাঁ, ইত্যাদি বলা হচ্ছে। মোদি, নরেন্দ্র মোদী এত আনন্দ পেয়েছেন যে এখানে জয় যেমন আনন্দ পেয়েছেন, ও বললো কি জনগণের ভাবনার পরিবর্তন হচ্ছে, মানে কমিউনিস্টদের মুক্ত করায়। কমিউনিস্টরাই তো প্রশ্ন তোলে, আমরাই তো প্রশ্ন তুলছি যে আরাবল্লী বেচতে পারছো আর হকারকে হকারি করতে দিচ্ছ না। আরাবল্লী বেচতে পারছো আর হকারকে হকারি করতে দিলে এত রাগ হচ্ছে। অনিল আম্বানির কয়েক হাজার কোটি টাকা ঋণ মকুব করে দিলে আমরাই তো প্রশ্ন তুলি। ফলে কমিউনিস্ট মুক্ত ভারত তো চাইলেই। ফলে যত রকম করা যায়, যদি ন্যূনতম দেখে যে কমিউনিস্টদের উত্থান হচ্ছে, তাহলে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার সামনে আনতে কোনো দ্বিধাবোধ করবে না। আপনার সাথী কমরেড ছিলেন এক সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি বিরোধী দলনেতা হয়েছে। তিনি সিপিএম থেকে বহিষ্কৃত হয়েছিলেন, তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছেন। নজিরবিহীন, দুটো দলে বহিষ্কৃত। তো আমি এটা জানতে চাইবো যে আপনার সঙ্গে তার অভিজ্ঞতা কিরকম, মানে তিনি আপনাকে কি, মানে আপনি তাকে কিভাবে রিড করেন, কিভাবে দেখেন? আমি ওর সাথে কিছুদিন ছাত্র রাজনীতি করেছি, করিনি তা না, কিন্তু পার্টি যে ওকে বহিষ্কার করেছিল তার যথেষ্ট কারণ ছিল। সেই কারণের জন্য কমিউনিস্ট পার্টি করা যায় না, ওই দোষগুলো নিয়ে কমিউনিস্ট পার্টি করা যায় না। ফলে পার্টি সিদ্ধান্ত নিয়ে তাকে বহিষ্কার করেছিল। আমি মনে করি না আর, মানে সে আমার কাছে আর নেই। আমি একজন কমিউনিস্ট কর্মী, আমি তার সম্পর্কে ওটা ওটা একটা পূর্ব জীবন, মনে রাখতেই চাই না কোনো কথা, কোনো কথা। কারণ পার্টির চেয়ে বন্ধু বড় নয় কখনোই। আমার কাছে পার্টি সবচেয়ে বড়। কাকাবাবু বলেছিলেন যে পার্টির চেয়ে বন্ধু বড় হবে না, পার্টি বড়। পার্টি বহিষ্কার করেছে, সেই সময় আমি একই রাজ্য কমিটিতে ছিলাম, ও ছিল, পাশাপাশি বসতাম একটা বেঞ্চে, যেখানে বসতাম চেয়ারে, একটা দুটো চেয়ার পাশাপাশি বসতাম। কিন্তু যে যে কারণে বহিষ্কার করেছিল সেই কারণগুলো সঠিক বলে আমি মনে করি, বিশ্বাস করি। এবং তারপরে আর তার সঙ্গে কোনো সম্পর্ক রাখা, তার নিয়ে ভাবা, তার কিছু ভালো বা খারাপ নিয়ে আমার কোনো কিছু আর এসে না। আমি আমার পার্টি এবং আমার পার্টিকে কি করে আরো জনগণের কাছে গ্রহণযোগ্য করব, এটাই আমার কাজ। আমি এবার সাম্প্রতিক সময়ের প্রসঙ্গে একটু আসি। নতুন সরকার আসার পর থেকে রেল স্টেশন এবং রেল স্টেশন লাগোয়া বিভিন্ন জায়গায় উচ্ছেদের ঘটনা আমরা দেখেছি, এবং সেখানে বামপন্থী যে শক্তিরা নির্বাচনে একসঙ্গে লড়াই করেছে, তাদেরকে অনেককেই একসঙ্গে এর প্রতিরোধ করতে দেখেছি। তো এই বিষয়টার একটু পরিষ্কার হওয়া দরকার, সেই কারণে আমার প্রশ্নটা। অনেকেই এটা বলছেন যে কই প্যারিসের একটা রেল স্টেশনে তো এরকম হকার দেখা যায় না, আমেরিকার একটা রেল স্টেশনে তো এরকম হকার দেখা যায় না, ঝাঁ চকচকে খুব পরিষ্কার সুন্দর, যেখানে একটাও কোনো থুতুর দাগ নেই, কোনো ময়লা নেই, কোনো চিহ্ন নেই, একদম ঝাঁ চকচকে অত্যাধুনিক সমস্ত আয়োজন। তাহলে এখানে হকার কেন থাকবে? যদি উন্নতি করতে হয় এভাবেই উন্নতি করতে হবে। আপনাদের পয়েন্টটা কি এটার উল্টো দিকে? যদিও প্যারিসের রাস্তায় হকার আছে, আমি একটা ট্রেড ইউনিয়নের সুযোগ পেয়েছিলাম যাওয়ার, তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিল একটা ট্রেড ইউনিয়ন কনফারেন্সে, এবং আন্তর্জাতিক শ্রমজীবী মহিলা 8ই মার্চ 2024 আমি সেখানে গেছিলাম। আমি আইফেল টাওয়ারের নিচেও হকার দেখেছি। আপনি যদি চান আমি আপনাকে ছবি দেখাতে পারি। আমাদের এখানে ট্রেনে গান গাইতে ওঠে না, আমি প্যারিসের স্টেশনেতে প্রচুর ভ্রমণ করেছি, আমি ভিডিও তুলেছি, সেখানে গান গাইছে, লোকে পয়সা দিচ্ছে, আমি দেখেছি। অবশ্যই আমি আমেরিকা যাইনি, আমি জানি না, লন্ডন যাইনি, যাওয়ার প্রশ্ন ওঠে না। এইখানে একটা ট্রেড ইউনিয়ন থেকে ডেকেছিল সুযোগ, সেই জন্য গেছিলাম।
কিন্তু আমারও একটা প্রশ্ন আছে। আমাদের দেশে 37% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে, বা 122 জন ছেলে মেয়ে দূর থেকে স্কুলকে দেখে, সরস্বতী প্রসাদ লাভ করতে পারে না। আমাদের দেশের 10 জন মা সন্তান জন্ম দেওয়ার সময় 5 জন রক্তাল্পতায় মারা যান। আমাদের দেশের মানুষ 50% বেশি মানুষ বৃষ্টি হলে, জল ঝড় হলে ছাদ ছাড়া থাকে। সেই দেশের সাথে আমেরিকা, লন্ডন, প্যারিসের তুলনা না করে এই দেশটা ভালো। এদেশের লক্ষ কোটি বেকার, সেই মানুষ তারা তাদের অর্থ উপার্জনের জন্য কেউ রেল স্টেশন, কেউ ফুটপাতের ধার, কেউ রাস্তার ধার বেছে নিয়েছে। আমি কোভিড এর সময় দেখেছি, হঠাৎ করে দেখা হয়ে গেছে ব্যারাকপুর স্টেশন 14 নম্বর রেলগেট, রেলের গেট, তার পাশে একজন বসে রয়েছে, একটা কাপড়, তারপর অনেকগুলো লেবু। আমি তাকে চিনি। তিনি একটা কারখানায় কাজ করতেন। আমি বললাম, দাদা আপনি লেবু বেচছেন? বললো কোভিড এর কারণে কারখানাটা বন্ধ হয়ে গেছে, অসংখ্য ছোট কারখানা বন্ধ হয়ে গেছে, অসংখ্য অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক কাজ হারিয়েছে। আমি কোভিডটা উদাহরণ দিলাম। সেরকম হকারটাও কেউ স্বেচ্ছায় হকারি করে না, এই আর্থসামাজিক পরিস্থিতি তাকে হকার বানিয়েছে। আর ঐতিহাসিকভাবে পশ্চিমবাংলায় যখন ইন্ডিয়ান রেলওয়ে প্রথম শুরু হলো, তখন থেকেই হকার ছিল। তারপর স্বাধীনতা, দেশভাগ, উদ্বাস্তু, ছিন্নমূল মানুষ, পশ্চিমবাংলার বাইরে কোন রাজ্যে এই সমস্যা ফেস করতে হয়েছে? এই যে এত সংখ্যক উদ্বাস্তু, ছিন্নমূল সবার মানুষ এখানে এলেন। এই যে স্টেশন নৈহাটিতে একটা রেল বস্তিতে নোটিশ দিয়েছে, গরিফা স্টেশনের পাশে, আমি গেছিলাম ওখানে, 60 বছরের বেশি মানুষ থাকে রয়েছে, 60 বছরের বেশি রয়েছে। 60 বছর ধরে কে থাকতে দিল? তাহলে কত আগে থাকতে রয়েছে? কেউ কেউ স্বাধীনতার পর থেকে রয়েছে, কেউ কেউ স্বাধীনতার সময় থেকে রয়েছে, কেউ কেউ স্বাধীনতার আগে থাকতে রয়েছে। আপনি উত্তম সুচিত্রা সিনেমা দেখেছেন? সুচিত্রা সেনকে রেল স্টেশনেতে উত্তম কুমার বলছে চা খাবেন, বলছে রাগারাগি করছে, তো রেল স্টেশনে হকারের থেকে চা নিয়ে এসে চা দিল, ছিল হকারি। এরা কেউ দোকান করেছে। আমরা উপন্যাস পড়েছি আদর্শ হিন্দু হোটেল, আনাগা স্টেশনে সেই বেচু চক্রবর্তীর হোটেলের কথা, রবীন্দ্রনাথের লেখাও পড়েছি। রেল স্টেশনকে কেন্দ্র করে দেবতার জন্ম হয়ে গেছে, সেটাও আমরা পড়েছি, সেই লেখাও পড়েছি। তাহলে হকার ছিল, হকার ছিল। এইবার এই হকারদেরকে যদি একটা ফ্রেমে আনা যেত, যে ঠিক আছে এই জায়গাটা পৃথিবীর সভ্য দেশে, আর একটা এই যে বললো নেই, সিঙ্গাপুরে হকার্স কর্নার আছে। আইএলওর একটা কনফারেন্সে আমি গেছিলাম, আমি হকার, আমার কাছে অত পয়সা ছিল না, আইএলওর পয়সাতেই তো আমন্ত্রণ, যাতায়াত, কিন্তু কিছু পয়সা লাগে তো খাওয়া দাওয়ার জন্য। তো আমার সংগঠন আমাকে যা দিতে পেরেছিল, তাতে আমি অনেক ভালো হোটেলে খেতে পারতাম না। আমি সিঙ্গাপুরের হকার্স কর্নারে গিয়ে খেয়েছি। হকার্স কর্নার আছে, নেই কোথায়? এদের জন্য তো ভাবা যেত, চেষ্টা করা যেত যে এই মানুষগুলোকে একটা পুনর্বাসন দিয়ে এদের কথা। তার মানে আপনারা উচ্ছেদের বিরোধী নন, আপনাদের কথা হচ্ছে পুনর্বাসন হোক, তাই তো? এদের এই যে আমি বলছি স্টেশনেতে কিছু দোকান হয়েছে, কিন্তু আমার প্রশ্নটা একটু পরিষ্কার করি, যে আপনার কথা হচ্ছে যে উচ্ছেদের বিরোধী নয়, পুনর্বাসন হোক, কিন্তু যে মানুষ পুনর্বাসন ছাড়া উচ্ছেদের বিরোধী একদম, কিন্তু যে মানুষ দমদমের স্টেশন চত্বরে দোকান, তাকে হয়তো ওখান থেকে তুলে দিয়ে পাঠানো হলো এমন একটা জায়গায় যেখানে হয়তো লোক যায় না, সেটা তো হবে না। হ্যাঁ, এই যুক্তিটা পরিষ্কার করা দরকার। আমরা বলছি যে রেলকে কেন্দ্র করেই তো ব্যবসা। স্টেশনেতে আমি পুরো সেন্টেন্সটা বলতে চাইছি যে পুনর্বাসন সঙ্গে আমরা একটা দাবি, সেটা হচ্ছে এদের লাইসেন্স দাও। রেল স্টেশনে সোদপুর সেনকে রাত জাগলাম, একটা গুপ্তাজির দোকান হয়েছে, রেল দিয়েছে, যে জুসটা এটা হচ্ছে পচা। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, রেলের ক্যাটারিং সেন্টার, যে কেকটা সেটাও খারাপ, ভালো না। কিন্তু কোনোদিনও আমি তো সাধারণ ঘরের মেয়ে, কলেজ গেছি, বিশ্ববিদ্যালয়ে গেছি, স্টেশনেতে পাউরুটি ঘুগনি খেয়েছি। কলকাতায় মিছিল মিটিং এ গেলে 4টে কচুরি তরকারি, সামনাগর স্টেশনে নামলে পরোটা কচুরি এসব খেতে ভালোবাসি। আমার কোনোদিনও শরীর খারাপ হয়নি।
এই লোকগুলোকে কি লাইসেন্স দেওয়া যায় না কিছু পয়সা নিয়ে? যে লোকগুলো রেলে ট্রেনে 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 ফেরি করে বেড়াচ্ছে তাদেরকে রেলের ড্রেস দাও, তাদের কাছ থেকে কিছু পয়সা নাও, এরাই হচ্ছে, এদেরকে তুমি ভেন্ডার বানাও। রেল আর রেল স্টেশনকে কেন্দ্র করে যাদের দোকান টোকান রয়েছে, রেল তাদের থেকে পয়সা নিক, একটু সরিয়ে দিক। যাত্রীদের জন্য আমি মনে করি এটাও ঠিক, যাত্রীদের জন্য যাত্রীদের যাতায়াতের জায়গা করে দেওয়া উচিত। রেল স্টেশনের বাথরুম, রেল স্টেশনের সিঁড়ি হওয়া উচিত, রেল স্টেশন গুলো আরো উন্নত হওয়া উচিত। সেটা করতে গিয়ে কোনো হকারের দোকান যদি ছোট করতে হয়, ঠিক আছে, দোকানগুলো বসলো, আমার প্ল্যান আছে এরকম অনেক, সেই দোকানগুলো আবার তুলে নিল, ওয়াইন্ড আপ হয়ে গেল, এরকম হতে পারে। কিন্তু এসব কিছু আলোচনা হবে না, আমি বুলডোজার ঢুকিয়ে দেবো হঠাৎ করে একদিন। কোনো মানে নোটিশ, একটা নোটিশ দিয়েছে, সেই নোটিশে কোনো মানে সই নেই, একটা টাইপ করা নোটিশ, অমুক তারিখের মধ্যে উঠে যাও। আর এটা তো রাজ্য সরকারের নির্দেশ নয় সরাসরি। রাজ্য সরকার সাহায্য না করলে এটা হয় না। রাজ্য সরকার কোথাও তো নির্দেশ দেয়নি, এটা রাজ্য সরকারের লিখিত নির্দেশ। রাজ্য সরকারের পুলিশ যখন দমদম স্টেশনে উচ্ছেদ হচ্ছিল, তখন আমি ছুটে চলে যেতে চাইছিলাম বুলডোজারের কাছে, যে ওই জেসিবি মেশিনটার সামনে গিয়ে দাঁড়াতে পারলে, আমি জানি আমি দাঁড়িয়ে কিছু করতে পারতাম না, আমি দাঁড়িয়েও পড়েছিলাম। আমি একটু শুনবো তার আগে আমি বলছি, তখন আমাকে আটকালো কে, সিথি থানার আইসি। সিথি থানাটা হচ্ছে রাজ্য সরকারের পুলিশ। জিআরপি সবচেয়ে বেশি লাঠিচার্জ করতে চেষ্টা করছে, জিআরপি অ্যাক্টিভ, তারা কি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আরপিএফ রেলের পুলিশ। তাহলে ওয়েস্ট বেঙ্গল সরকার, এই ডাবল ইঞ্জিন সরকার, এবং 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর থেকে প্রতিটা স্টেশন, আরে সময় দেবে তো, হাফ ছাড়া সময় নেই, লোকগুলো ঘুমোতে পারছে না, লোকগুলো খেতে পারছে না, একটা রেজাল্ট, এরাই ভোট দিয়ে তো নির্বাচিত করলো এই সরকারকে। আরে আম্বানি আদানির কটা ভোট আছে? ভোট তো এদের, এই সাধারণ মানুষের ভোট। তো এই লোকগুলো দম ফেলতে পারছে না, কোনো আলোচনা নেই। রেলের লোকেদের কথা হচ্ছে আমরা আগেও নোটিশ দিয়েছি, তখন কিন্তু এটা কার্যকরী করেনি। তারপর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে পাশে পায়নি। আজকে দাঁড়িয়ে তারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে পাশে পেয়েছে বলে, এবং অদ্ভুতভাবে এরকম উচ্ছেদ হচ্ছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যিনি, আমি ওর কাছে, আপনিও শুনেছেন, এখন তো সোশ্যাল মিডিয়া সবার কাছে অডিও থাকে, উনি 24 সালে বলছেন যে বুলডোজারের সামনে আমি দরকার হলে দাঁড়াবো। তো সেই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, বুলডোজার, জেসিবি এসব নিয়ে হচ্ছে পৌঁছাচ্ছে রেল, কখনো দেখিনি এই জিনিস। যে দিন রাত্রে দমদমে আপনি ছিলেন, এবং যেটা নিয়ে পরবর্তীতে অনেক আলোচনা হলো, আপনার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, সেদিন রাত্রে ঠিক কি ঘটলো? দেখুন, দমদম স্টেশনে 29 তারিখে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। আমরা দমদম স্টেশন ম্যানেজারের সঙ্গে দেখা করেছিলাম, রেল হকারদের নিয়ে, যে আমরা একটা আবেদন করেছিলাম যে 20-25টা দিন সময় দেওয়া হোক আলোচনা। এই যে প্রস্তাবটা আমি দিলাম, স্টেশনে এরকম দোকান হতে পারে, দোকানগুলো ছোট করতে পারি, নতুন যে দোকানগুলো বসেছে সেই দোকানগুলো সরিয়ে দিতে পারি, কিছু দোকান আছে বন্ধ আছে সেগুলো সরিয়ে দিতে পারি, দিয়ে এগুলোকে একটা সেপে আনা। তারপর এরা লাইসেন্সের জন্য আবেদন করবে, রেল বিবেচনা করবে দিতে পারবে কিনা, চলুক, কিন্তু একেবারে সব বন্ধ করে দেবেন না। এবং 29 তারিখে আমরা যাই স্টেশন ম্যানেজারের কাছে, তখন পুলিশের লোক, আরপিএফ এর লোক সবাই ছিল, হকাররা বিভিন্ন জায়গা থেকে জমায়েত ছিল, বড় জমায়েত ছিল। তো ওনার সাথে কথাবার্তা হওয়ার পর উনি ওই দিন উচ্ছেদ হবে না বললেন, যে আজকে কিছু হচ্ছে না, সবাই চলে এসছে। হঠাৎ করে 30 তারিখ সকালবেলা খবর পেলাম যে সিএসসি লোক এসে সব লাইট কেটে দিয়ে চলে গেছে। লাইটের বিল দেয়, আমার কাছে কিন্তু আছে। এই যে বলা হচ্ছে, তাহলে লাইটের কানেকশনটা পেল করে? একদিনে তো এত হকার বসেনি, এতগুলো হকার বসেছে কত বছর ধরে। রেল তো একটা একটা করে সরানোর উদ্যোগ নিতে পারতো, তাহলেও এতগুলো হকার চলে যেত, আস্তে আস্তে ফাঁকা হতো। হঠাৎ করে বলে সব লাইন কেটে দিয়েছে। আমরা আবার দৌড়ে গেলাম সন্ধ্যাবেলা, আবার গেলাম, সেটা 30 তারিখ, হ্যাঁ মানে 31 তারিখ মধ্যরাত্রে হয়েছে। গিয়ে বুঝলাম যে আবার স্টেশন ম্যানেজারকে ফোন করলাম, স্যার কি ব্যাপার? সে একদম অ্যাডামেন্ট। পুলিশকে বললাম, আরপিএফ কে বললাম, সময় আমাদের সুযোগ দিতে হবে তো, কে কি করেছে তার অতীত বলছে, সে অতীতের সাথে তো আমি দায়ী নেবো না। 10 বছর ধরে তৃণমূল স্টেশনকে কেন্দ্র করে তোলাবাজি করেছে, তখন রেল চোখ বুঝেছিল।
আজকে দমদমে হকার উচ্ছেদ হচ্ছে, দমদমের যে সাংসদ, এরা তো ব্যস্ত হচ্ছে নতুন তৃণমূল পুরনো তৃণমূল নিয়ে, কি প্রতীক পাবে তাই নিয়ে। আর এতগুলো সাংসদ, এতগুলো বিধায়ক, সাংসদ একটা চিঠি লিখতে পারলেন না, রেলমন্ত্রীকে বলতে পারলেন না যে কিছুদিন দাঁড়ান মানবিকতার জন্য। আবার যিনি জিতলেন তিনি এদের ভোটে জিতলেন, এমএলএ বিজেপির, কার কাছে এরা গেছিল? আমাদের সাথে পুরনো যোগাযোগ। আমরা 70 সাল থেকে আমাদের এই হকার ইউনিয়ন আছে সিআইটি, এবং এই যে বললাম না, উচ্ছেদ পুনর্বাসন না হলে উচ্ছেদ হবে না, এবং লাইসেন্স দিতে হবে, এটা আমাদের সেদিনের দাবি। এবং লালু প্রসাদ যাদব, রামবিলাস পাসওয়ান, তারা যখন রেলমন্ত্রী ছিল এই দাবিগুলো তারা মেনে নিয়েছিল, সে ডকুমেন্টস আমাদের কাছে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হয়ে এই দাবিটাকে আর এগোননি। ওই যে চাকরি হবে না, কারখানা হবে না, উনি কিছু প্রকল্প করবেন। এখানেও তাই, রেল হকাররা ওনার সংগঠন, ওনার নেতাদের চাঁদা দেবে, আর ওনার দয়া রেল হকার হকারি করবে। আমরা কিন্তু সংগঠনগতভাবে এগিয়ে ছিলাম এদেরকে লিগালাইজ করার জন্য, এবং রেল নীতিগতভাবে মেনে নিয়েছিল। এরম কথা হয়েছিল, যারা স্টেশনে স্টেশনে রেলের কামড়ায় কামড়ায় হকারি করেন, তাদেরকে দুর্গাপুরের ডিআরএম বললেন যে আমরা টোকেন দেবো, রাত্রিবেলা টোকেন ফেরত দেবে, তারাও কিছু রেলকে টাকা দেবে। চা লাগে তো যাত্রীদের, এবং রেলের তো দায়বদ্ধ থাকবে তখন রেল সেইখানে। এবং সমাজের যে প্রান্তিক মানুষ, সমাজের যে খেটে, সুপ্রিম কোর্টের রায় আছে, আমার কথা না, যে প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদেরও মার্কেটিং করার জন্য, জিনিসপত্র কেনার জন্য হকার থাকবে। সবাই পারবে না 800 টাকার মাংস খেতে, সবাই পারবে না স্যান্ডউইচ খেতে, তাকেও, কাউকে তো 5 টাকার চা খেতে হবে। এই মানুষগুলো তো সেই মানুষ। প্রধানমন্ত্রীও তো মিটিং করতে এসে 10 টাকার ঝালমুড়ি খাচ্ছেন ঝালমুড়িওয়ালার কাছ থেকে, আর আমি শিয়ালদা স্টেশনে দেখলাম ঝালমুড়িওয়ালার বাক্স ভেঙে পড়ে রয়েছে। নরেন্দ্র মোদী যদি বদোদরা স্টেশনে চা বিক্রি করতে পারেন, তাহলে একটা হকার তো শিয়ালদা স্টেশনে চা বিক্রি করতে পারে কিনা। কিন্তু আমরা বলেছিলাম যে এই হকারকে তুমি লাইসেন্স দাও, এগিয়েছিলাম আমরা। আর এই 15 বছরে যা করেছে তাই স্টেশনকে কেন্দ্র করে করেছে। হঠাৎ করে 4 তারিখে রেজাল্ট তো কোনো পুরো বেরোয়নি, নোটিশ সার্ভ হয়ে গেল। এই আজকে আমি আপনার এখানে আসছি, সকালবেলা খড়দা স্টেশনে উচ্ছেদের নোটিশ ছিল, একের পর এক স্টেশনে নোটিশ দিয়ে যাচ্ছে। মানে আমি বলছি যে এরকম না করে হকারদেরকে দায়িত্বশীল সংগঠন, 2, 3, 4টে সংগঠন হতে পারে, তাদের সাথে রেল বসুক না, বসে একটা টাইম ফ্রেম মেরে দিক যে এর মধ্যে এই করতে হবে, এই জায়গায় এই করতে হবে। আমরাও তো কিছু সাপ্লিমেন্ট করতে পারি, আমরাও তো কিছু বলতে পারি। একটা কথা বলে দেওয়া হচ্ছে অনধিকার বসে আছে, উচ্ছেদ করে দেওয়ার অধিকার, অনধিকার বসে আছে, এরকম কথা, এটা কথা না। রেলকে কেন্দ্র করে বা ফুটপাতে মানুষ বহু বছর বসে আছে, এবং মহামান্য সুপ্রিম কোর্ট 2014 সালে স্ট্রিট হকারদের জন্য কথা বলেছে। তারপর স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট হয়েছে ভারতবর্ষে, সেখানে বলা আছে ভেন্ডিং জোন হবে, সেখানে বলা আছে হকার উচ্ছেদের আগে 30 দিন সময় দেওয়া হবে, সেখানে বলা হয়েছে যে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। অবশ্যই সেটা রেলের জন্য প্রযোজ্য না, কিন্তু হকার তো, ফুটপাতের হকারদের, যে দিলীপ ঘোষ বলছে বাইক চালিয়ে, যে বাইকটা ঠিকঠাক চালাতে হবে, তো এই 53 লাখের বাইক চলবে, তার জন্য রাস্তা পরিষ্কার করতে হবে। ভাবুন, বড় লোক মোটর গাড়ি চলবে আর গরিব মানুষ না খেয়ে মরবে। তো ওই, আমি বলছি না যে রাস্তা পরিষ্কার করা উচিত না, রাস্তা চওড়া করা উচিত অবশ্যই, মানুষ, ফুটপাত মানুষের যাতায়াতের জন্য। একটা লোক কে নিজের জীবনের জন্য, বাঁচবার জন্য এই ক্ষুদ্র ব্যবসা করবার অধিকার আছে, এটাও মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে, ভারতবর্ষের সংবিধান বলেছে। তো সেদিন কি হলো রাত্রিবেলা, যতক্ষণ সেদিন রাত্রিবেলা তো চলে আসলো, তারপর আমাদের তো কিছুতে শুনবে না। তারপরে যা দেখলাম আমি কোনোদিনও আমার জীবনে এটা দেখি, রেল লাইনের ট্র্যাকের উপরে বুলডোজার, 3-4টে বুলডোজার, নিচে বুলডোজার, এবং কয়েকশো পুলিশ, তার সাথে কয়েকশো হচ্ছে যারা ভোট করতে এসছে সেন্ট্রাল বাহিনী, সাঁজোয়া গাড়ি, সেই পুলিশের সাঁজোয়া গাড়িগুলো থাকে না, ওই গাড়ি, বড় বড় গাড়ি, মানে সব হেলমেট পরা, মুখে কালো মাস্ক লাগানো, ফাটাফাট ফাটাফাট ভাঙতে শুরু করে, সময় দিচ্ছে না কথা বলবার, এবং লাঠি চার্জ করে, মানে না খেতে পাওয়া দরিদ্র মানুষগুলো সামান্য কিছু রোজগার করে বেঁচে থাকে, কত ফাইট করবে, তাদের লাঠি দিয়ে মেরে স্টেশন থেকে সরিয়ে দিচ্ছে। এবং একটা দোকান পর্যন্ত
নিচেটা মেট্রো গলিটা খালি করলো, উপরটা একটা দোকান রাখলো না। করতে পারতো তো, যেগুলো বন্ধ আছে থাকলো। এটাও তো ওদের আলটিমেটাম দিতে পারতো, তোমাদের তো আগামী দিনে হবে, দেখো কিছু ভাবো। আমরা আলোচনা করতে পারতাম কি করা যায়। মানে খারাপ লাগছিল যে ওখানে গিয়েই দমদম স্টেশনে গিয়ে পরিচয় হয়েছে এক ভদ্রমহিলার সাথে। তিনি ক্যান্সার আক্রান্ত, চিকিৎসা চলছে, একজনের বুকে স্টেন বসেছে, আর একটা বলছে বসাবো কি করে। কাল আমার কথা হচ্ছে যে কেউ কেউ ছড়িয়ে দিচ্ছেন কথাটা যে হকাররা বড় লোক। সব হকাররা বড় লোক না। হকারের বড় লোক হলে কি আর, যদি 10, 20, 15 লাখ টাকা থাকে কারুর, সে তো একটা বৈধ দোকান যেখানে সেখানে করে নিতে পারে। এইরকম অনিশ্চিত জীবন, পুলিশ দৌড়াচ্ছে, আরপিএফ দৌড়াচ্ছে, রোজ উচ্ছেদের খাড়া, কোনো মানুষ কি বাঁচতে চায়? একজন হকার কি চায় তার ছেলে হকার হবে? চা খেতে খেতে আমি দেখেছি ভোরবেলা ফার্স্ট ট্রেন উনুনে আঁচ দিল, তখন তো চা করা যেত প্ল্যাটফর্মে। কাকা বলছেন ছেলেটা কলেজে পড়বে, তারপর ছেলেটা চাকরি করবে, স্বপ্ন দেখছে ওই ধোঁয়ার সাথে সাথে। একদিনে শেষ করে দেওয়া যায়? এটা কি সংবিধান? এটাই কি গণতন্ত্র? এটা কি নতুন সরকার, বা এটাই কি ডবল ইঞ্জিন সরকার? আমি বিভ্রান্ত হয়েছি ওই রাত্রে। আপনি আমার চোখে জল বললেন। আমার বাবা মারা গেছে, আমি কাঁদিনি, কাঁদতে পারিনি, কিন্তু সেদিন আমার একটা আবেগেই চোখে জল চলে এসেছিল যে এই লোকটা কাল থেকে খাবে কি। আমি তো যাবো বাড়িতে, আমার মা আমার জন্য বসে আছে। তখন রাত্রি 3টে বাজে। আমি জানি আমার মা রাত্রি 3টেতেও খায়নি। আমি 4টের সময় বাড়ি যাব, 5টার সময় বাড়ি যাব, আমার মা আমাকে গরম ভাত করে দেবে। আমি জানি এই লোকটা কালকে থেকে কি খাবে। আমি তো জানি যারা সব ফেসবুকে লিখছে না অনেক পয়সা, আমি জানি তো এই মানুষগুলোর সাথে ছোটবেলা থেকে এদের সাথে আত্মিক সম্পর্ক, এই মানুষগুলোর কালকে থেকে খাবার সংস্থান নেই বলে। আর এই যে সন্ত্রাস, মানে একটা কোনো কথা শুনবে না, গাজোয়ারি, আজকেই করতে হবে। এই অপারেশনের নাম দিয়েছে অপারেশন চন্দ্র। এত তাড়াহুড়ো কিসে? 1 মাস 1.5 মাস তো টাইম দেওয়া যায়। নতুন সরকার এসছে, মন্ত্রীরা রয়েছেন, তাদের সাথে রেলের একটা সমন্বয় হবে, সংগঠনকে ডাকবে, আমরা যেতে পারি, কথা বলতে পারি, কোনো নেই। বুঝতে পেরেছি। সামগ্রিকভাবে যে চেহারাটা আমরা এবং ওইটা তো কোনো যুক্তি না। কিছু কিছু লোক বলছে আপনার বাড়ির সামনে হকারে, আমার বাড়ির সামনে হকার বসলে সে তার বিক্রি হবে। তাহলে মোদিও তো হচ্ছে, নরেন্দ্র মোদিও তো ইন্দিরা গান্ধীর বাড়ির সামনে বা জওয়াহরলাল নেহরুর বাড়ির সামনে হকারি করতে পারতো। ও স্টেশনে গেল কেন? রোজগার করতেই গেছে। এরাও তো বাঁচার অধিকার তো সংবিধান আমায় দিয়েছে। এবং আমাদের কাছে কাগজ আছে, বিভিন্ন সময় কলকাতা হাইকোর্ট, বিভিন্ন সময় সুপ্রিম কোর্টের অবজারভেশন, যে এই হকারদের জন্য ভেন্ডিং জোন করতে হবে, এদেরকে এভাবে উচ্ছেদ করা যাবে না। যখন বসছে একটা লোক, তখনই তো রেলের তাকে সরিয়ে দেওয়া উচিত, তা না? বুঝতেই দেওয়া উচিত। বুঝতে দেওয়া উচিত। এত বছর বসলো কি করে? এত বছর তো, যত বছর একটা দমদমে হকারি করে, আপনারও বয়স হতো না, আমারও বয়স হতো না। ঠিক 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 ঠিক। কোথাও গিয়ে একটা প্রক্রিয়াগত সমস্যা, কোথাও গিয়ে একটা মানে কথা হচ্ছে এই যে মানুষগুলো নতুন করে বেকার হয়ে গেল, একটা নতুন কাজ আমি দিতে পারি না। আমি 1 লক্ষ মানুষকে এই 1 মাসের মধ্যে বেকার করে দিলাম। এই যে আমি আগের দিন শুনছিলাম আমাদের ব্যারাকপুরের দিকে মাইকে বলে যাচ্ছে পুলিশ, সবাই দোকান সরিয়ে নেবেন। আরে ভাই, একদিনে হবে নাকি? ডাকো না সবাইকে, আলোচনা করো, যারা জিতেছো তারা আলোচনা করো। এদের ভোটে তো জিতলে, ওই ভোটে জেতার আগে তো বলনি আমি রাস্তা পরিষ্কার করবো। ভোটে জেতার তো বলনি যে একটা বলেছিলে 450 টাকায় গ্যাস দেবো। ভোটে জেতার আগে তো বলনি ভাই যে সমস্ত হকার উচ্ছেদ হয়ে যাবে। ঝাঁ চকচকে রাস্তা, উন্নয়ন নিশ্চিত আগামী দিনে হবে ভালো, কিন্তু সেই উন্নয়নের বলি যদি না খেতে পাওয়া মানুষ হয়, ওরকম উন্নয়ন মনে হয় এরকম, সেরকম উন্নয়ন আমার মনে হয় আমরা যারা সাধারণ মানুষ, আমরাও খানিকটা দিন আনা দিন খাওয়ার মানুষ, এটা সাধারণ মানুষের চাওয়া কখনো হতে পারে না। একটা রাজনৈতিক প্রশ্ন করি এই সূত্রেই, আমরা শেষের দিকে এসে গেছি আলোচনা। একটা রাজনৈতিক প্রশ্ন এখান থেকে উঠে আসছে আমার মনের মধ্যে, বারবার মনে হচ্ছে যে ধরুন একটা সময় পর্যন্ত মে দিবসের যে শপথ, 8 ঘন্টা কাজের যে শপথ, সেই জিনিসটা
বামপন্থীরা চর্চা করতেন এবং বামপন্থীরা মনে করতেন এখনো মে দিবস পালিত হয়, এখানকার সংসদীয় বামপন্থীরাও পালন করে। কিন্তু কোথাও গিয়ে এমন একটা সময় যখন বামপন্থী সরকার চলছিল, সেই সময়টায় স্পেশাল ইকোনমিক জোন থেকে শুরু করে এমন অনেকগুলো জায়গা তৈরি হয়েছিল যে জায়গাগুলোতে এই যে এই নিয়মগুলো মানা হবে না, এই নিয়মগুলো চলবে না, এরকম কথা বলা হয়েছিল। বা টাটার মতো বড় শিল্পপতি তাদের সঙ্গেও, বা সালেমের মতো বড় শিল্পপতি তাদের সঙ্গেও একটা যোগসূত্র তৈরি করে বড় কারখানা তৈরি করার একটা জায়গা তৈরি হয়েছিল। সেই একটা রাজনৈতিক অ্যাডজাস্টমেন্ট, একটা পরিবর্তন বামপন্থী সরকার সেই সময় করেছিল, বা তাদের একটা প্রায়োগিক দিক ছিল। এবার কথা হচ্ছে যে এখন দাঁড়িয়ে এই যে খেটে খাওয়া প্রান্তিক মানুষের কথা বলা, এই প্রান্তিক মানুষের কথা বলার প্রশ্নে আমরা দেখেছি যে যে অন্যান্য বামপন্থী যে দলগুলো ধরা যাক সিপিএম লিবারেশনের কথা বলতে পারি, বা এরকম বামপন্থী অন্যান্য যে ফ্যাকশন দলগুলো, সেই দলগুলো কিন্তু একটা সময় সিপিআইএম এবং বামফ্রন্টের সংসদীয় বামফ্রন্টের যে সরকার তার থেকে দূরত্ব বজায় রেখে চলতো। কিন্তু শেষ নির্বাচনে কোথাও গিয়ে একটা অ্যাডজাস্টমেন্টের জায়গায় পৌঁছেছে, অন্তত লিবারেশন পৌঁছেছে, এবং তারপর দেখা যাচ্ছে যে অন্যান্য যে বামপন্থী দল, যারা নিজেদেরকে বামপন্থী সংসদীয় দল বলে, সেই দলগুলোও কোথাও এক জায়গায় এসে এই খেটে খাওয়া প্রান্তিক মানুষের লড়াইয়ের কথায় বামফ্রন্টের দলগুলো বা সিপিআইএম যে জায়গায় নেতৃত্ব দিচ্ছে সেই সমস্ত জায়গায় গিয়ে তাদের সঙ্গে যোগ দিচ্ছে, বা কোথাও কোথাও সামনে সারিতেও রয়েছে, এবং একসঙ্গে একটা এই যে বাম ঐক্যের প্রশ্ন, এই বৃহত্তর বাম ঐক্যের প্রশ্ন, এই বাম ঐক্যের প্রশ্নে কি কোথাও আপনার মনে হয় যে মানে সেই জায়গাটা কি তৈরি হওয়ার পরিস্থিতি ভারতবর্ষে এখন রয়েছে? অবশ্যই। এখন প্রয়োজন শুধু বাম ঐক্য না, এখন গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ অংশের মানুষের ঐক্য প্রয়োজন। এই যে আপনি 8 ঘন্টা কাজ বললেন, এই 8 ঘন্টা কাজের অধিকার তো আক্রান্ত। 9 জুলাই আমরা ধর্মঘট করেছিলাম, সেই ধর্মঘটে বাম ডান অনেক ইউনিয়ন ছিল। আপনারাই তো স্পেশাল ইকোনমিক জোন তৈরি করেছিলেন, সেখানে তো 8 ঘন্টা কাজের নীতি চলতো তখন না। সিআই2 তার বিরোধিতা করেছিল। সরকার এক জিনিস, সংগঠন এক জিনিস। আমরা বিএমএস না, বিএমএস বিজেপি সরকার হওয়ার পরে বিএমএস বলছে আমরা আর ধর্মঘটে যাব না, কিন্তু পশ্চিমবাংলায় লেফট ফ্রন্ট সরকার থাকার সময় তো সিআই2 লড়াই করেছে। আমরা লড়াই, আইটি ইউনিয়ন তৈরি করেছি আমরা, আইটি দের সংগঠন তৈরি করেছি আমরা। এই যে আজকে শ্রম কোডের মধ্যে দিয়ে 8 ঘন্টা কাজ কেড়ে নেওয়া হচ্ছে, 1991 সালে যখন নয়া উদারনীতি, তখন ধর্মঘট করেছি আমরা। আজকে সমস্ত সংগঠনকে একসাথে নিয়ে ধর্মঘট করেছি। এবং ভারতবর্ষের রাজনীতিতে এই মুহূর্তে যেভাবে, আমি তো মনে করছি ফ্যাসিস্ট সরকার, সংবিধানটাই তো আক্রান্ত। আমি যে হকারদের বিষয়ে বললাম, সংবিধান, সুপ্রিম কোর্ট কিছু মানছে না, মানুষের যে মৌলিক অধিকার সেটাকে স্বীকৃতি দিচ্ছে না। সেখানে দাঁড়িয়ে বাম গণতান্ত্রিক মানুষের, ধর্মনিরপেক্ষ মানুষের ঐক্যবদ্ধতা এখন অত্যন্ত জরুরি। শুধু বামপন্থী দল না, যে মানুষ ব্যক্তিগতভাবে মনে করে আমি বাম, অনেক মানুষ আছেন কিন্তু এরকম, আমার পরিচিত, আপনারও পরিচিত আছে মানুষ, আমি বাম। যে মানুষ মনে করে আমি বাম ডান কিছু নেই, আমি সংবিধানের প্রতি আস্থা রাখি, আমি ধর্মনিরপেক্ষতার নীতিকে বিশ্বাস করি, আদর্শকে, যে মানুষ মনে করে শ্রমিকের 8 ঘন্টা কাজের অধিকার আক্রান্ত হয়ে যাচ্ছে, সেই মানুষের এক জায়গায় আসা দরকার। এই শ্রম কোডের নতুন শ্রম কোড, এখানে দুটো কথা উঠিয়ে দিয়েছে জানেন তো, এই বিজেপির সরকার। আমাদের তো নামতে হবে পশ্চিমবাংলায়, এ তো আর কি, তো এই মুখ্যমন্ত্রী বলেছিল স্মার্ট মিটার লাগাতে দেবে না, আমরা স্মার্ট মিটারের বিরোধী আন্দোলন করেছি, এখন বলছে স্মার্ট মিটার লাগাবে, মোবাইলে রিচার্জের মতন হবে, আপনার বাড়িতে রাত্রিবেলা পাখা চলে যাবে। এই 8 ঘন্টা কাজ শ্রমিক মজুরি আক্রান্ত। এবং মানুষের যে ধর্মনিরপেক্ষতা, সংবিধান, সবগুলো ক্রাইসিসের মধ্যে যাচ্ছে। যে পশ্চিমবাংলায় দেখছেন না, একটা দল থেকে নিয়ে নিল এমপি, ও তো সংবিধান পরিবর্তন করবে, এই লোকগুলোকে দিয়ে হাত তোলাবে। ওর তো 2024 সালে মানুষ ওই অশ্বমেধের ঘোড়াটাকে রুখে দিয়েছিল, 300 হয়নি, 400 পার তো ছেড়ে দিন, 300ই হয়নি। ও যে 240-এ থেমে গেছিল, ওর তো প্রয়োজনীয় সংখ্যা লাগবে। দেখবেন এইগুলো যেগুলো সিবিআই ইডি যাদের পেছনে ঘুরছে, যারা আর্থিক কেলেঙ্কারিতে নিমজ্জিত, এইগুলোকে নিয়ে তো মেজরিটি করতে চায়, এবং একটা দেশটাকে ফ্যাসিজম, দেশটাকে একটা এইরকম জায়গায় নিয়ে যেতে চাইছে। সেই সময় দাঁড়িয়ে মানুষের ঐক্যবদ্ধতা অত্যন্ত, যে আমরা হকার উচ্ছেদে অনেকে একসাথে লড়াই করছি, স্মার্ট মিটারের বিরুদ্ধে আমরা অনেকে একসাথে লড়াই করবো, আমরা শ্রম কোডের বিরুদ্ধে অনেকে একসাথে লড়াই করছি। এখন এই লড়াইটা শুরু করতেই হবে, আর না হলে পারে মানুষের সর্বনাশ। এই আজকে
হকার আক্রান্ত হয়েছে, কালকে কারখানার মজুর আক্রান্ত হবে। আইটি, এই যে আমি সেক্টর 5-এ বসে আছি, আমার বোন সেক্টর 5-এ কাজ করে। কয়েকদিন আগে সেক্টর 5-এ একজন আত্মহত্যা করলো না? আমি বাড়িতে শুয়ে মাকে জাস্ট বলছি যে এরকম আত্মহত্যা করেছে। আমার বোন বলছে যে সেক্টর 5-এর বাথরুম, অফিসের বাথরুম গুলো জানে কত কান্না সেখানে লুকিয়ে আছে। কাল থেকে আসতে হবে না, টার্গেট, কারখানায় লে অফ, সকালবেলা শ্রমিক গেল, কারখানার নোটিশ। আর এগুলো করতে পারবে শ্রম কোডের মধ্যে দিয়ে, এগুলোকে আরো ইজি করে দেওয়া হয়েছে, ইজি করে দেওয়া হয়েছে। ফলে আমাদের লড়াইটা আজকে হকাররা লড়ছে, কালকে এই শ্রমজীবী মানুষকে লড়তে হবে, কালকে কৃষককে লড়তে হবে। কারণ বেসিক্যালি আমি একটা জিনিস মনে করি, যেটা বুঝলাম আমার স্বল্প অভিজ্ঞতায়, বিজেপি হচ্ছে বড় লোকদের। আর আমরা ভোট পেলাম কি না পেলাম সেটা বড় কথা না। যখনই খেটে খাওয়া মানুষ আক্রান্ত হবে, যেখানেই থাকি না কেন, খেটে খাওয়া মানুষের পাশে গিয়ে লড়াই করব, তাদের বাঁচানোর জন্য লড়াই করব। এবং সেই যে এসএফআই দিয়ে আলোচনা শুরু করেছিলাম না, তখন এই কথাটা দিয়েছিলাম যে সারা জীবন যেন খেটে খাওয়া মানুষের মিছিলে থাকতে পারি, আর লুটে খাওয়াদের বিরুদ্ধে লড়তে পারি। কমরেড নেপালদেব ভট্টাচার্য বলতেন যে তুমি মনে করবে যে তুমি খেটে খাওয়া মানুষের দালালি করো লুটে খাওয়াদের বিরুদ্ধে, সারা জীবন যেন তুমি এটা করতে পারো। আমি শেষ শেষ প্রশ্ন করব, আপনি অনেকক্ষণ সময় দিলেন আমাদের। আমি সারা দেশ জুড়ে যেটা আমি বলছিলাম যে সারা দেশ জুড়ে কোথাও গিয়ে হয়তো সংখ্যার বিচারে কোথাও সরকারে নেই বামপন্থীরা। পশ্চিমবঙ্গে সদ্য একজন বিধায়ক জয় পেয়েছেন, অবশ্য ফলতায় নির্বাচনে দেখা গেছে যে পার্সেন্টেজের হিসাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। আপনি কি কোথাও কি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন এদেশে বামেদের, বিশেষত সংসদীয়? আমি একটা কথা বলি, চার্লস ডিকেন্সের একটা লাইন, ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইম, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইম। ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইম, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইম। এটা হয়তো অনেক খারাপ সময়, অনেক আক্রমণের সময়, আবার এটাই হচ্ছে আন্দোলন, লড়াই, সংগ্রামের শ্রেষ্ঠ সময়। আমাকে মতাদর্শগতভাবে লড়াই করতে হবে। একটা উগ্র ধর্মান্ধ ফ্যাসিস্ট দল, বড় লোকদের কর্পোরেট সেক্টর আর কমিউনালিজম নেক্সাস চলছে, তারা হাত ধরাধরি করে চলছে। একদিকে বুলডোজার আতঙ্ক, একদিকে কর্পোরেট, আর একদিকে হচ্ছে অন্ধ অন্ধ বিদ্বেষ। কোনো কারণ নেই, কোনো কারণ নেই। জানতো না, এই যে বললো কুরবানি করতে দেবে না, এত মানুষ যে গরু পালন করে, তার যে বিচলি, তার যে গরু, তার হিন্দু মানুষ জানতো না। মানে অন্ধ বিদ্বেষ, এই অন্ধ বিদ্বেষ তৈরি করা হচ্ছে মানুষের মনের মধ্যে। সেইখানে দাঁড়িয়ে আমি মনে করি যে বামপন্থার পুনরুত্থান অবশ্যম্ভাবী, হতেই হবে, হতেই হবে। এবং সেটার জন্যই এই রুটি রুজি জীবন জীবিকা, এই দাবিটাকেই আমাদের প্রায়োরিটাইজ করতে হবে, এইগুলো নিয়েই লড়াই করতে হবে। আর এটা তো বামপন্থীদের চিরকালীন স্বভাব না, যে যে যেখানে লড়ে যায় আমাদের লড়া, যে যেখানে লড়ে যায় আমাদের। গার্গী চট্টোপাধ্যায় অনেকক্ষণ সময় দিলেন আমাদের। সকাল থেকে একটা মিছিল ছিল ওনার বারাসাতে আজকে, উনি আমায় বলেছিলেন। সকালবেলা খড়দা স্টেশনে উচ্ছেদ ছিল, যাক আজকে কিছুদিনের জন্য সময় পাওয়া গেছে। আচ্ছা, খড়দার উচ্ছেদটা সময় দিয়েছেন, জানি না আবার ওই রাষ্ট্র রাত্রিবেলা বুলডোজার নিয়ে চলে আসতে পারে। বলেছি আলোচনা করুন, বলেছি। দেখা যাক অন্তত গার্গী চট্টোপাধ্যায়দের দল যেভাবে নিজেদের কর্মসূচি সাজাচ্ছে, যেভাবে একটা অন্যরকম আলোচনায় উঠে আসছে এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে, তাতে রাজনীতির ছাত্র হিসেবে খুব ইন্টারেস্টিং লাগছে, পড়তে ইচ্ছা করছে, বুঝতে ইচ্ছা করছে যে যে জমি আন্দোলন, যে গরিব খেটে খাওয়া মানুষের, প্রান্তিক মানুষের আন্দোলন, এবং তার থেকে একটা ওয়েভ তৈরি হওয়া, যেটাকে অবশ্য গার্গী দেবীরা বলছেন একটা ষড়যন্ত্র, কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র, কিন্তু
যাই হোক, তার একটা প্রভাব ভোটে পড়েছিল এবং সেখান থেকে একটা বিচ্ছিন্নতা এসেছিল প্রান্তিক মানুষের সঙ্গে, খেটে খাওয়া মানুষের সঙ্গে। সেই বিচ্ছিন্নতা থেকে কি তারা বেরিয়ে আসতে পারবেন? তারা কি একটা অন্য ন্যারেটিভ তৈরি করতে পারবেন? তারা কি এই বিজেপি তৃণমূলের ন্যারেটিভের মধ্যে তৃতীয় শক্তি না হয়ে ক্রমে দ্বিতীয় শক্তির দিকে উঠে আসতে পারবেন? পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে কিন্তু একটা ভ্যাকিউম তৈরি হয়েছে, কারণ তৃণমূলের মধ্যে একটা প্রবল সংকট তৈরি হয়েছে। ভবিষ্যৎ সে কথার উত্তর দেবে, ভবিষ্যৎ উত্তর দেবে যে মানুষ কিভাবে গ্রহণ করবে বামপন্থীদের সিপিএম। আপাতত গার্গী দেবীকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে ধন্যবাদ। এতক্ষণ আমি একটা কথাই বলবো, যে বিকল্প ভাষ্য আমাদের নির্মাণ করতেই হবে। কাউন্টার ন্যারেটিভ নির্মাণ না করলে পারে মানুষ বাঁচবে না। হুম। রাজনীতিতে এই বিকল্প ভাষ্য নির্মাণ করাটাই এখন আমাদের কাজ। ওরা ভাষ্যের পরিবর্তন করে দিয়েছে। আমাদের সেই ভাষ্যটাকে, আমি বললাম রুটি রুজি জীবন জীবিকা, এই ভাষ্যটাকে সামনে আনতেই হবে। আপনাদের ধন্যবাদ, চ্যানেলের মাধ্যমে সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।